হ্যালো স্টুডেন্টস, শুভ ষষ্ঠী সবাইকে। দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আমি ভিডিওগুলো বানিয়ে রাখছি, ঠিক আছে? তোমরা পুজোর মধ্যে পড়ো বা পুজোর পরে পড়া শুরু করো, যখন হোক হেল্প পাবে অবশ্যই। তো দেখো, আর ভিডিওগুলো খুব বেশি বড় নয়, চাইলে তোমরা পুজোর মধ্যেও পড়ে রাখতে পারো, কারণ যেহেতু তোমাদের সামনে এক্সাম আর সারা দিন ঘুরে বেড়াতেও ভালো লাগবে না। তো শুরু করি আজকের পড়া। গভীরতার সাথে জি এর পরিবর্তন। আমরা আগের দিন কি পড়েছিলাম একবার রিভাইজ করিয়ে দিই। দেখো, উচ্চতার সঙ্গে জি এর পরিবর্তন পড়েছিলাম। আর কি পড়েছিলাম বলো তো? ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম। আর কি পড়েছিলাম? অভিকর্ষজ ত্বরণের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম। ওকে, মহাকর্ষ বলের রাশিমালা লিখেছিলাম। ওকে, এই যে গভীরতার সঙ্গে যখন আমরা পরিবর্তনটা বের করব, তখন ঘনত্বের রাশিমালাটা আমাদের লাগবে। মনে রেখো 3g/4πgr, এই যে 3g/4πgr। তো চলো শুরু করা যাক। দেখো, তাহলে আমরা জানি যে ঘনত্ব রো ইকুয়াল টু 3g/4πgr। ওকে ওকে, এটা মনে করো পৃথিবী। তুমি ডি গভীরতায় চলে এসছো, এটা ডি গভীরতা। এখানে একটা বস্তুকে রেখেছো। এবার এই যে ডি গভীরতায় আসার পরে এই বস্তুটাকে, এই যে এম ভরের বস্তুটাকে পৃথিবীর শুধু ইনার পার্টটাই কিন্তু এবার আকর্ষণ করবে, আউটার পার্ট কিন্তু আকর্ষণ করবে না, ঠিক আছে? তাহলে এই বস্তুটার ভর যদি স্মল এম হয় আর পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, আর এই যে খোলকটা মানে পৃথিবীর ভেতরের যে খোলকটা, এর ভর যদি এম ড্যাশ হয়, তাহলে বস্তুটার ওপর ক্রিয়াশীল বল এই মুহূর্তে কি হবে? এই মুহূর্তে হবে জি এম ড্যাশ এম বাই r-d²। কেন হবে বলো তো? দেখো, এইটুকু দূরত্ব কত, আমি ইন ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। দেখো, এইটুকু যদি ডি হয়, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে কি তাহলে r-d, কারণ পৃথিবীর ব্যাসার্ধ কত ছিল? পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর, পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর, তাহলে এইটুকু কত হবে? r-d হবে। ঠিক, এবার ফর্মুলাতে আমরা কী পড়েছিলাম আগের দিন? F=g(m1m2/r²) পড়েছিলাম তো, ঠিক কি না বলো? তাহলে এখন ওই বস্তুটার মধ্যে আর পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? r-d। যেহেতু r-d, সেই জন্য F=gm'(m/r-d²) লিখে দিলাম। আই থিঙ্ক ক্লিয়ার। স্যার এম ড্যাশটা তাহলে কি হবে এখন? এম ড্যাশ হয়ে যাবে 4/3πr-d³ ইন্টু রো। কেন স্যার? আয়তন গণিত ঘনত্ব সমানিত ভর, আয়তন ইন্টু ঘনত্ব সমানই ভর। তাহলে আমি এম ড্যাশটাকে লিখে ফেললাম। তাহলে gm/r-d² ইন্টু এম ড্যাশের ভ্যালু পুট করছি 4/3πr-d³ ইন্টু রো। দেখো হবে। এবার তুমি বলবে স্যার এফ মানে তো আবার mg, এটাও আমরা জানি। জি না নিয়ে জিডি নেবো, কারণ যেহেতু ডি গভীরতায় ত্বরণ, আমি ডি গভীরতায় চলে এসেছি। এখন আর অভিকর্ষজ ত্বরণের মান নিশ্চয়ই শুধু জি থাকবে না, সেটাকে আমি জিডি ধরলাম। এম কাটো, r-d² আর কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকলো একটা মাত্র r-d। ওকে, তাহলে ফাইনালি অ্যান্সারটা কি বেরোলো? জিডি ইজ ইকুয়ালস টু, নেক্সট পেজে চলে যাই। ফাইনালি যে অ্যান্সারটা বেরোলো, জিডি ইজ ইকুয়ালস টু, দেখে নাও, 4/3πg, 4/3πg r-d ইন্টু রো, r-d ইন্টু রো। তুমি তো রো এর ভ্যালু জানো, তাহলে পাই জি r-d আর রো কত এখনই লিখলে, এই যে 3g/4πgr, 3g/4πgr। দেখো, ঘনত্ব তার পরিবর্তন হচ্ছে না, তুমি ভেতরের খোলকটার ভর নিচ্ছ, ঠিক আছে, কিন্তু সেই খোলকটা তো পৃথিবীরই অংশ, তাহলে ঘনত্ব তো পরিবর্তন হবে না, ঘনত্ব যা ছিল তাই হবে। তাহলে আমি ঘনত্বটাকে কিন্তু, ঘনত্বের রাশিমালাটাকে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? দেখো কাটবে, 4 4 3 3 πg পাই, আচ্ছা এই জিটা না ক্যাপিটাল জি ছিল, সরি, জি। ওকে, তাহলে জি ইন্টু r-d/r, তাহলে জি ইন্টু 1-d/r হয়ে গেল। এইটা হচ্ছে গভীরতার সঙ্গে পরিবর্তন। তাহলে কি পেলাম? ফাইনালি জিডি ইকুয়াল টু জি ইন্টু 1-d/r।
এইটা হচ্ছে গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। ক্লিয়ার? ওকে, বেশ, আর একবার প্রথম থেকে আমি জিনিসটাকে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, এই ছবিটাকে আমি আর একবার ক্লিয়ার করে দিই যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে। দেখো, আমি ছবিটা তোমাদের জন্য আর একবার আঁকবো। আচ্ছা, ওই পাতায় চলে যাই, ভালো হবে, ফ্রেশ করে এঁকে দিই ছবিটা। দেখো, এইটা পৃথিবী, ঠিক আছে? তুমি চলে এসেছো ডি গভীরতায়, এইটা হচ্ছে কি ডি গভীরতা, তাহলে এটা পৃথিবীর ভেতরের অংশ। তুমি ডি গভীরতায় একটা বস্তু এমকে রেখে দিয়েছো, ঠিক আছে? এই বস্তুর ভর কত? এম। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কত? বস্তুটার দূরত্ব কত? আর মাইনাস ডি। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? শুধু আর। বোঝা গেল কি বললাম? ওই জন্য আমি এখানে লিখেছিলাম এফ ইজ ইকুয়ালস টু জি এম ড্যাশ এম বাই আর মাইনাস ডি তার স্কোয়ার। কারণ এইটুকু অংশের ভর কত? এম ড্যাশ। যখন বস্তুটা এখানে চলে এসেছে তখন এই বাকি এই বাইরের পোর্শনটা তো বস্তুটাকে আর আকর্ষণ করবে না, শুধু ভেতরের এইটুকু পোর্শন বস্তুটাকে আকর্ষণ করবে। সেই জন্য শুধুমাত্র এই ভেতরের যে খোলক, সেই খোলকের ভর আমি নিলাম এম ড্যাশ। এবার তাহলে এম ড্যাশকে আমি কী হিসাবে লিখতে পারি? যে কোনো বস্তুর ভর সমান আয়তন গণিত ঘনত্ব, তাহলে 4/3 পাই আর মাইনাস ডি কিউব ইন্টু রো, এইটা হয়ে যাবে এই ভেতরের যে খোলক তার ভর। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, এবার আমরা পড়ব মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব খুব ইম্পর্টেন্ট। তোমাকে কোয়েশ্চেনটা দিতে পারে যে মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিষ্ঠা করো। কোয়েশ্চেনটা চাইলে তোমরা লিখে নিতে পারো, মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিষ্ঠা করো। ধরে নাও এটা একটা বস্তু, ঠিক আছে? এখান থেকে আর দূরত্বে এই পয়েন্টে তুমি মহাকর্ষীয় বিভব বের করতে চাইছো। আগে তোমাকে সংজ্ঞাটা জানতে হবে কি বলতে চাইছে। দেখো, মহাকর্ষীয় ক্ষেত্রে তুমি লিখে নিতে পারো বা তোমাদের বইতেও আছে, আগে ভালো করে শুনে নেবে। মহাকর্ষীয় ক্ষেত্রে একক ভরের কোনো বস্তুকে অসীম থেকে ওই বিন্দুতে আনতে গেলে যে কৃতকার্য করতে হয়, সেইটাই হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। ক্লিয়ার? তাহলে তুমি এখানে একটা ডিআর অংশ নাও, ডিআর অংশ, ঠিক আছে? তাহলে একক ভরের কোনো বস্তুকে তুমি ডিআর পরিমাণ সরাতে গেলে কৃতকার্য কত হবে? ডিডাব্লু। আমি ধরে নিলাম একক ভরের কোনো বস্তুকে ডিআর পরিমাণ সরাতে গেলে কৃতকার্য করতে হবে তোমাকে ডিডাব্লু। তাহলে সেই ডিডাব্লু সমান কত? ডিডাব্লু সমান হচ্ছে গিয়ে এফ ইন্টু ডিআর, বল ইন্টু সরণ। স্যার বল কত? জেনারেলি হয় এফ ইজ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। এমের জায়গায় যদি 1 বসিয়ে দাও, মানে স্মল এমের জায়গায় যদি 1 বসিয়ে দাও, যেহেতু একক ভর, তাহলে তুমি এটা পেয়ে যাবে যে জি এম বাই আর স্কোয়ার। তাহলে এফের জায়গায় বসিয়ে দিলে কি জি এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এবার সংজ্ঞা অনুযায়ী তো স্যার আপনি বলেছেন অসীম থেকে ওই বিন্দুতে আনতে গেলে যে কৃতকার্য করতে হবে, তাহলে অসীম থেকে আনতে গেলে আমাকে এই ডিডাব্লুর ইন্টিগ্রেশন করে দিতে হবে। ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর জি এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, ঠিক আছে? তাহলে জি এমটাকে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর 1 বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার? বেশ, আমি এই পেজেই শেষ করব এটাকে, হ্যাঁ, কারণ ওই পেজে গেলে আর বুঝতে পারবে না। আমি এটাকে একটুখানি ছোটো করে দিচ্ছি, যেহেতু এটা তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের বইয়েও সংজ্ঞা পেয়ে যাবে, বা আমি যখন বলেছি তুমি লিখে নিতে পারো। ঠিক আছে? দেখো, তাহলে কি হলো? ডাব্লু ইজ ইকুয়ালস টু জিএম তো বাইরে বেরিয়ে চলে এসছে, 1 বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে -1 বাই আর ইনফিনিটি থেকে আর। আচ্ছা, -1 বাই আর কেন হচ্ছে যারা জানো না তারা বুঝে নাও। মনে করো
ইন্টিগ্রেশন 1/r², তার মানে এটাকে আমি এরম লিখতে পারি তো r⁻²। ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে মাথায় যেটা থাকবে, যে পাওয়ারটা থাকবে n+1/n+1 হয়, তাহলে r⁻²+1/-2+1, তাহলে -1/r, তাহলে gm, হ্যাঁ, -1/r আর মাইনাসে মাইনাসে +1/∞, তাহলে 1/∞ তো 0 হয়ে যাবে, তাহলে -gm/r, -gm/r, তাহলে যে কৃতকার্য করতে হয় সংজ্ঞা অনুযায়ী তো সেইটাই বিভব, তাহলে ভি সমান কী লিখতে পারি, তাহলে হয়ে গেল এখানে আমার যে ভি সমান -gm/r, ভি সমান -gm/r, ব্যাস। ওকে, তাহলে মহাকর্ষীয় বিভবের রাশিমালাও কিন্তু আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এর সংজ্ঞাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে মহাকর্ষীয় বিভব কী বা কাকে বলে সেই সংজ্ঞাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওটাও পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এবার আমরা পড়ব মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এই জিনিসটা কি? দেখো, তুমি আগে বিভব কি পড়লে, যে অসীম দূরত্ব থেকে কোনো একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যে কৃতকার্য করতে হয় তাকেই বলবো মহাকর্ষীয় বিভব। আর ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কোনো বস্তুর, কোনো একক ভরের বস্তুর ওপর কোনো মহাকর্ষীয় ক্ষেত্রে যে বল কাজ করে তাকেই বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। কোনো মহাকর্ষীয় ক্ষেত্রে, মনে করো এটা একটা ভর, ঠিক আছে, এম ভরের কোনো একটা বস্তু, এর জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে আমি এই বিন্দুতে একটা একক ভরের বস্তুকে নিয়ে এসে ছেড়ে দেবো, যার ভর 1, মানে এম সমান 1, তাহলে এর ওপর কত বল কাজ করবে? এফ ইজ ইকুয়ালস টু, আমরা জানি gm/r², এবার তুমি তো নিয়ে নিয়েছো এটা gm/m×1, কারণ m তো 1 নিয়ে নিয়েছো, তাহলে r², তাই না, এফ ইকুয়াল টু gm/r² নিয়ে নিয়েছো, ঠিক কিনা বলো, তাই তো? তাহলে এইটাই হচ্ছে কিন্তু সংজ্ঞা অনুযায়ী মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। একক ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল বল তো এইটাই, gm/r², সংজ্ঞা অনুযায়ী এইটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবার যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর ওপরে কোনো বস্তু যদি একক ভরের থাকে এই জায়গাতে, তাহলে এই দূরত্বটা কত? পৃথিবীর ব্যাসার্ধ r, তাহলে তখন তুমি কি বলবে যে স্যার এফ ইকুয়ালস টু, হ্যাঁ, gm/r², স্যার এইটাই তো তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এইটা দেখে চিনতে পারছো? যারা প্রথম থেকে ক্লাস দেখছো, মানে প্রথম ক্লাসটা দেখেছো প্লাস সেকেন্ড ক্লাসটাও দেখছো প্লাস ভালো করে নোট করছো, আমি বলেছিলাম দেখবে g = gm/r², এটা বলেছিলাম তো, তাহলে এইটা ইকুয়াল টু কী হয়ে গেল? g, অভিকর্ষজ ত্বরণ। তার মানে একটা জিনিস তো তুমি কনফার্ম হয়ে গেলে যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান একই, তাহলে ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু অভিকর্ষজ ত্বরণ, ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু অভিকর্ষজ ত্বরণ। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, এবার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলছি, তোমরা লিখে নাও, যে বিভব এবং ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি? দেখো, সেটা আমরা এখনই ডিডিউস করব। আমরা জানি বিভব ইকুয়াল টু -gm/r, ওকে, আর ক্ষেত্র প্রাবল্য g ইকুয়াল টু কী দেখলাম? gm/r², ঠিক কিনা বলো? বেশ ভালো কথা। তুমি এক কাজ করো, এটাকে ডিভিডিআর করো, মানে ভিকে তুমি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, জি আর এম তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে dr 1/r মাইনাস gm 1/r এর ডেরিভেটিভ হচ্ছে -1/r², তাহলে gm/r², ঠিক আছে, কি পেয়ে গেলে?
জি পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে তুমি কি রিলেশন পেলে? জি ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু হ্যাঁ রেট অফ চেঞ্জ অফ মহাকর্ষীয় বিভব উইথ রেসপেক্ট টু আর। তাই তো? বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে আর এর সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের পরিবর্তনের হারই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। ঠিক এই রিলেশনটাও কিন্তু ডিডিউস করতে দেয়। ঠিক আছে, প্র্যাকটিস করে রাখবে অবশ্যই। এটা মাইনাসটা হবে না, সরি, শুধু ডিভিডিআর হবে, কারণ এখানে তো মাইনাস আসেনি। আমি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডেও এই একই জিনিস আছে, ঠিক আছে, সেই জন্য এটা আমি টানে টানে মাইনাস লিখে দিয়েছি। এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। ওকে ওকে, এবার নেক্সট টপিক।